আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ, ইতিহাস, বাংলাও রয়েছে। দেখো প্রথমে কি দিয়েছে, প্রথমে দিয়েছে দেখো পৃথিবীর রেখা মানচিত্র, মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। দেখো প্রথমে দিয়েছে আয়ার হ্রদ, পম্পাস তৃণভূমি, দক্ষিণ আমেরিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর মেক্সিকো উপসাগর আর আলাস্কা রেঞ্জ। দেখে নাও, এই যে দেখো, এটা তোমরা এই উপরে প্রথমে নাম রোল টলগুলো লিখে নেবে একটু পেন দিয়ে, এটা পেন দিয়ে লিখবে আর ভিতরটা কিন্তু পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝার জন্য কিন্তু পেনে করলাম ভালোভাবে। দেখো প্রথমে দিয়েছে দেখো আয়ার হ্রদ, আয়ার হ্রদটা অস্ট্রেলিয়া অবস্থা, এই যে ছোটো গোল মতো আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আয়ার হ্রদ। এর নাম লিখে দাগ নাম্বারটা দিয়ে দেবে। তারপর দিয়ে দেখো পম্পাস তৃণভূমি, পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। এই যে দক্ষিণ আমেরিকার দেখো এই অংশটা হচ্ছে পম্পাস তৃণভূমি অবস্থিত। দেখো পম্পাস তৃণভূমি 2। আর তারপর দিয়েছে দেখো দক্ষিণ আমেরিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই অংশটুকুনি ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। তারপর দিয়েছে মেক্সিকো উপসাগর, এই যে দেখো এই অংশটা হচ্ছে মেক্সিকো উপসাগর এটা। আর তারপরে লাস্ট দিয়েছে আলাস্কা রেঞ্জ, এই যে এটা পর্বত, এই যে এটা এখান দাগ নাম্বার আলাস্কা রেঞ্জ, এটা হচ্ছে উত্তর আমেরিকা। দেখো 2 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে কি? অক্সিজেন বা O2। কত পার্সেন্ট? এটা একটু জেনে রাখো, 47%। দেখো পরের প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে চুনাপাথর। আর এটা একটু দেখে নাও যে বেলে পাথরটা কিন্তু লাগে স্মৃতিসৌধ বা স্থাপত্য নির্মাণ করতে, এটা তোমাদের কিন্তু জেনে রাখবে। স্মৃতিসৌধ আর হচ্ছে স্থাপত্য, এই বেলে পাথরের জন্য স্থাপত্য। এবার দেখো, পূর্ব চীন সাগরে প্রবাহিত ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? অপশান সি, টাইফুন নামে পরিচিত। আর এইটা একটু দেখবে, এটা সাইক্লোন হচ্ছে বঙ্গোপসাগর বা আরব সাগরে কিন্তু সাইক্লোন নামে পরিচিত, ক্রান্তীয় ঘূর্ণিঝড়। এটা হচ্ছে বঙ্গোপসাগর, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, বঙ্গোপসাগর আর আরব সাগর। আর হ্যারিকেনটা হচ্ছে তোমার মেক্সিকো উপসাগর, এটাও তোমাদের জানতে হবে, মেক্সিকো উপসাগর। তারপরে দেখো, ফাইলিনের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়, দেখো ফাইলিনের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় অপশান অনুযায়ী কিন্তু আমাদের বাংলাদেশ হবে, কিন্তু সবচেয়ে বেশি পড়েছিল কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যের গোপালপুরে। আর ফাইলিন ঝড়টা হয়েছিল কত সালে? 2013 খ্রিস্টাব্দে হয়েছিল এটা। দেখো পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে কোথায়? এটা হয়েছিল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো, শীতকালীন বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে। আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। কোথায়? ব্রাজিলের, এটা কিন্তু তোমাদের জানতে হবে, ব্রাজিলের রিও ডি জেনিরো শহর, এটা লিখে নিও। ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে? দেখো ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু এখানে সব অপশনগুলো কিন্তু একটাও দেওয়া নেই, 1986 খ্রিস্টাব্দে। আর এখানে এদের প্রশ্নটা একটু ভুল হয়েছে, এখানে এটা হতো জাপানে ফুকুশিমায় যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে 2011। এটা দিতে চেয়েছিল, কিন্তু এটা অপশানটা একটু ভুল আছে, তোমরা এটা ঠিক করে নেবে। এই দেখো তোমাদের বইয়ের 69 নম্বর পেজে রয়েছে, দেখো ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল 1986, আর দেখো জাপানের ফুকুশিমায় 2011 সালে। দেখো তারপরে রয়েছে মারে নদীর উৎস হচ্ছে কোথায়? অস্ট্রেলিয়ান আল্পস। কোথায় রয়েছে? এই যে। আর দেখো নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে একটা গুরুত্বপূর্ণ নদী নির্গত হয় বা উৎপন্ন, সেটা হচ্ছে ডার্লিং নদী, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ডার্লিং, আমি তো এখানে লিখে দিচ্ছি, ডার্লিংয়ের উৎপত্তি হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ। রূপর শহর ব্রোকেন হিল, অস্ট্রেলিয়ার ব্রোকেন হিল। তারপরে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে দেখো, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5 গ্রাম পার ঘন সেমি।
দেখো নিফের স্তরের গড় তাপমাত্রা কত? 5000 ডিগ্রি সেলসিয়াস। কত সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগর নিচে ভূমিকম্প হয়েছিল? 2004 খ্রিস্টাব্দে। সালটা ছিল 2004, আর তারিখ ছিল হচ্ছে 26শে ডিসেম্বর হয়েছিল এটা, 26শে ডিসেম্বর। আর রিক্টার স্কেলের তাপমাত্রা এর মাত্রা ছিল রিক্টার স্কেলের 8.9, মানে বিধ্বংসী কিন্তু। দেখো পরেরটা রয়েছে এবারে 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত ছিল? এটা 9.5, মানে এটা সর্বকালের কিন্তু রেকর্ড, সবথেকে শক্তিশালী ভূমিকম্প এটা। দেখো বেলেপাথর শিলাগঠিত অঞ্চলে ভূমিরূপ দেখতে কেমন হয়? বেলেপাথর খাড়া ঢাল বিশিষ্ট হবে, খাড়া ঢাল বিশিষ্ট। তোমরা একটু ভালোভাবে খাতায় লিখে নিও, এখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি তো শুধু বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। লিবিয়া মরুভূমিতে প্রবাহিত উষ্ণ ও ধূলিপূর্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে সিরক্কো। লিবিয়া, আচ্ছা সরি, এটা সিরক্কো লিখতে হবে। এই সিরক্কোটা কিন্তু একদম সাহারা মরুভূমির একদম উত্তরের দিকে অবস্থিত। দেখো উৎক্ষেপ কথার অর্থ কি? উপরে ওঠা, উপরে ওঠা। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ দখল করে আছে গুরুমণ্ডল? 84%। দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যান্ডালুসাইট শিলার রূপান্তরিত রূপটি হল সিলেমানাইট। তারপরে দেখো কোন পাত সীমান্তে তীব্র ভূমিকম্প হয়? এটা হচ্ছে অভিসারী, অভিসারী। জিপসামযুক্ত ভূমি হলুদ রঙের দেখতে হয়। ডোলড্রাম কথার অর্থ হচ্ছে শান্তাবস্থা। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তীয় অরণ্য সেলভা অরণ্য নামে পরিচিত। সেলভা। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1973 সালে হয়েছিল। কোথায়? এটা একটু জানতে হবে তোমাদের। উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চল। দেখো পরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। ঠিক যেমন নির্দেশ দেবে তেমন কিন্তু লিখতে হবে। দেখো প্রতিভ ঘূর্ণবাদ সাধারণত রোদ ঝলমলে আবহাওয়ার নির্দেশ করে, এটা কিন্তু শুদ্ধ। দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার কম, এটাও কিন্তু শুদ্ধ, অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেয়, এটা কিন্তু মিথ্যা হবে। এটা আমরা সবাই জানি কিন্তু মিক গ্যাস, MIC, মিথাইল আইসোসায়ানেট প্রোনাম। মারা ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার প্রায় 25% স্থান জুড়ে অবস্থান করে আছে, এটাও কিন্তু মিথ্যা হবে, কারণ এটা 25% হবে না, এটা 20% হবে, 20% আর কি। ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি হয় উত্তর গোলার্ধে 5 থেকে 20 অক্ষাংশের মধ্যে, এটা সত্য। দেখো পরের প্রশ্ন রয়েছে, ছোটনাগপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা কি ও কেন? দেখো তোমাদের বইয়ের 27 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। দেখো পরে রয়েছে, কোন মেঘকে বাম্বি ক্লাউড বলে ও কেন? দেখো তোমাদের বইয়ের 44 নম্বর পেজে রয়েছে বাম্বি ক্লাউড। এই যে দেখো, এই যে বাম্বি ক্লাউড রয়েছে, তাহলে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বলে। এই যে স্ট্র্যাটোকিউমুলাস কেন বলে, এটা এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন দেখো, মধ্য মহাদেশীয় বলয়ে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখো। তোমাদের বইয়ের 16 নম্বর পেজে দেখো রয়েছে, এ দেখো মধ্য পার্বত্য, এই যে রয়েছে এপারে, দেখো মধ্য মহাদেশীয় বলয়, দেখো দুটো নাম লিখে দেবে। ইতালির ভিসুভিয়াস লিখবে, সিসিলির স্ট্রম্বোলি বা এটনাও লিখলেও হবে। ভিসুভিয়াস, স্ট্রম্বোলি, এটনা। শিয়াল ও সীমার দুটি পার্থক্য লেখা, দেখো 4, এই যে এখান থেকে লিখবে তোমাদের বইয়ে, এখানে শিয়াল কি সীমা কি এখান থেকে তোমরা লিখে নেবে, এই যে রয়েছে। পরেরটা দেখো, ব্যাসল্ট থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়েছে? ব্যাসল্ট থেকে হয়েছে কৃষ্ণ মৃত্তিকা। মৃত্তিকা। আর দেখো গ্রানাইট থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়েছে? গ্রানাইট থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে। দেখো পরের প্রশ্ন রয়েছে, টিকা লেখো পশ্চিমা বায়ু। 35 নম্বর পেজে রয়েছে, দেখো তোমাদের বইয়ে এই যে পশ্চিমা বায়ু, এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এটা পুরোটা লিখবে আর এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, এস্কিমোদের জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করে, এই যে দেখো এই যে সাম্প্রতিক পরিবর্তন, এই যে এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে এই পর্যন্ত। দেখো পরেরটা, চিপকো আন্দোলনের ধারণা দাও। তোমাদের বইয়ে দেখো 71 নম্বর পেজে কিন্তু এটা রয়েছে, চিপকো আন্দোলন, এই দেখো এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, মার্ডার্লিং অববাহিকার সীমা ও নদ নদী সম্বন্ধে আলোচনা করো। 116 নম্বর পেজে রয়েছে, দেখো সীমা, এই যে মার্ডার্লিং অববাহিকা, দেখো এই যে সীমা, আর নদ নদী বলেছে, নদ নদী মানে এটা লিখতে হবে তোমাদের, এই যে নদী। তারপরে প্রশ্ন দেখো, ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। 114 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে দেখো স্বাভাবিক উদ্ভিদ, এই যে এখান থেকে লিখবে, এপারেও রয়েছে, এখান থেকে তোমরা কয়েকটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রার সম্বন্ধে লেখো। 57 নম্বর পেজে রয়েছে, দেখো তোমাদের বইয়ের এই যে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা, এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। এগুলো অনেকগুলো পয়েন্ট রয়েছে, পয়েন্টগুলো সব দেবে, অল্প অল্প করে লিখবে। পরের প্রশ্ন দেখো, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলো লেখো। 70 নম্বর পেজে রয়েছে, এই যে অবনমন নিয়ন্ত্রণের উপায়, এই যে এই পয়েন্টগুলো তোমাদের দিতে হবে। 1 2 3 4 5 6, 5 থেকে 6টা দিয়ে দেবে। দেখো পরের প্রশ্ন রয়েছে, অস্ট্রেলিয়ার জলবায়ু সম্পর্কে আলোচনা করে। 114 নম্বর পেজে রয়েছে অস্ট্রেলিয়ার জলবায়ু, এই যে এখান থেকে তোমরা লিখবে। দেখো লাস্ট প্রশ্ন দিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধান 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। 110 111 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে 4টি বলেছে, এইগুলো কিন্তু তোমাদের অল্প অল্প লিখতে হবে। এই দেখো 4টি অঞ্চলে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি, দেখো পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, এগুলো সবকটা লিখতে হবে, লিখে অল্প অল্প করে তোমরা ব্যাখ্যা করবে। এই দেখো মধ্যভাগের সমভূমি আর হচ্ছে উপকূলের সমভূমি, এগুলো সবই লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।